আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। আজ চীন সফরে প্রথমে বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডব্লিউইএফ এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলওয়েজ জুইংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ ও এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা ও দুই দেশের সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে প্রাধান্য পাবে এবারের সফরে। সাক্ষাৎ করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও। ডব্লিউইএফ এর বার্ষিক সভা সামার দাভোসে অংশগ্রহণকারী কাজাখস্তান, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সরকার প্রধানদের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। বিকেলে ডব্লিউইএফ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক একটি অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত স্বাগত নৈশভোজে প্রধানমন্ত্রী যোগ দেবেন। চীন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি নিয়ে আরও জানাচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে চীনের দালিয়ান প্রদেশ সফর করছেন এবং দালিয়ান প্রদেশে আজকে তার কর্মসূচি সকালে শুরু হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যানের সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইওর সাথে, এবং সেই সাক্ষাতে আসলে বাংলাদেশের বিনিয়োগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে করণীয় বা তাদের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক গতিশীলতা পুনরুদ্ধারে বাংলাদেশকে অংশীদার করার বিষয়গুলো উঠে এসেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও চীনের আজকে দালিয়ানে প্রধানমন্ত্রী আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে, যে কর্মসূচিগুলো মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার চীন সফর শুরু করেছেন এবং চীন সফরের আলোচনায় বিভিন্ন বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই রয়েছে। আপনারা জানেন যে তিস্তা ব্যারেজের কথা বলা হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা সেই বিষয়গুলো রয়েছে এবং চীনের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো রয়েছে এবং সর্বোপরি শি জিনপিং এর সাথে কিন্তু সাক্ষাৎ রয়েছে এবং শি জিনপিং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তো আজকের দিনের কর্মসূচিগুলোর মধ্যে এটি আসলে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জলবায়ু সম্মেলন অর্থাৎ জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি সেমিনারও প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন মধ্যাহ্ন ভোজনের পরে এবং এরপরে তিনি দালিয়ানেই থাকবেন এবং এরপর দালিয়ানের কর্মসূচি শেষ হলে তিনি চীনের বেইজিংয়ে আসবেন। যেটা বলছিলাম যে শি জিনপিংয়ের সাথে বৈঠক, সেই বিষয়গুলো অনুষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল ঘিরে অর্থাৎ চীন বিনিয়োগ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সবগুলো বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং সেই দিকেই আসলে চীনের এই সফর থেকে কি আসছে বাংলাদেশের জন্য সেই বিষয়গুলোর প্রতি নজর রাখছে সবাই এবং সেদিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ এবং চীন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে এই অঞ্চলে এবং চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের সমৃদ্ধি ঘটার পাশাপাশি যে মহাপরিকল্পনাগুলো এবং বিনিয়োগের যে জায়গাগুলো সেই ক্ষেত্রগুলো উন্মুক্ত হবে এবং বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক গতি ত্বরান্বিত হবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফরে সৌর বিদ্যুৎ খাতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত জাতীয় বাজেট ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক আলোচনায় তিনি এ তথ্য জানান। বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দিয়েছে সরকার, পাশাপাশি অব্যাহত রাখা হয়েছে প্রয়োজনীয় ভর্তুকি সহায়তাও। তিনি জানান, জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হতে অচিরেই নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিস্তৃত কর সুবিধা ঘোষণা করা হতে পারে। তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প শক্তির উৎস ব্যবহারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার পাশাপাশি উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা ও প্রণোদনা দেওয়ার উদ্যোগও অব্যাহত রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানী ঢাকা সহ 6 জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। পাশাপাশি তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেশের বিভিন্ন স্থান থেকে দলটির অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই সময় আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে মন্তব্য করে দলটির নেতারা বলেছেন, জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। রাজধানী নয়াপল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিএনপি। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি জানান, নিষিদ্ধ দলটিকে পুনর্বাসনের চেষ্টাকারীদের কঠোর হাতে দমন করা হবে। প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের উস্কানিমূলক কাজ করবে, শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল কিন্তু আজকে এমন কথাবার্তা বলছেন যেটা দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। আমরা বিভিন্ন জায়গায় এত সাহস পেলেন কি করে? জাতিকে আপনারা গোলাম বানাবেন না, দিল্লির কৃতদাস বানাবেন, এইটা হবে না, এদেশের জনগণ হতে দেবে না। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। নিষিদ্ধ মানে নিষিদ্ধই, জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় নিষিদ্ধ হয়েছে, এবং জাতি নিষিদ্ধ হওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছে, দেশ থেকে ভেগে যেতে বাধ্য করেছে। তো এটা কে করেছে? নিশ্চয়ই দেশের জনগণ করেছে। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়, আইন এবং জনগণ একত্রিত হয়ে সমন্বিতভাবে। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। যে জুলাইয়ে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসাবে জড়িত ছিল কিনা, আসলে সেইটাই দেখার ব্যাপার। আমাদের সমাজে এই আলোচনা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত, তার পক্ষে যুক্তি এটা। আমাদের সমাজে আবার এই মতো আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত না, তার পক্ষে যুক্তি এটা। সেই জিনিসগুলোই আসলে ফাইনালি একটা স্টেটে জুডিশিয়ারি থাকে, সে ডিসাইড করে। সো আমরা সেটার জন্য অপেক্ষা করি। এদিকে ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুরান ঢাকার হোসনি দালানে পবিত্র আশুরার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। তবে যেহেতু তারা মিছিলে ককটেল বিস্ফোরণ করেছে, তাতে আমরা মোটামুটি নিশ্চিত যে সুযোগ পেলে তারা নাশকতা করতে পারে। ঢাকার প্রবেশ মুখ থেকে শুরু করে আমাদের যে ট্রেন স্টেশন, আমাদের বাস স্টেশন, সব জায়গায় আমাদের নজরদারি বাড়িয়েছি, এবং তারা যাতে বিক্ষিপ্তভাবে এখানে এসে জমায়েত হয়ে কোথাও কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে না পারে, সেই জন্য আমরা সজাগ আছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় ঢাকাসহ 6 জেলায় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকাতে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভোর থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক ও মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা। ছোট ছোট সমাবেশ করে নেতাকর্মীরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন। আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ জেলা যুবদল। ভোলাতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। আওয়ামী লীগের অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বেনাপোল শ্রমিক দল। এছাড়া সারা দেশে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করছে। সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সুইস রাষ্ট্রদূত গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের ভূমিকা নিয়েও আলোচনা হয়। ডক্টর শফিকুর রহমান গ্রিন এনার্জি ও বাণিজ্য সম্প্রসারণ সহ বিভিন্ন ক্ষেত্রে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেন। সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান বলেছেন, এবারের প্রস্তাবিত বাজেট আগের তুলনায় একটু ব্যতিক্রমী, এতে সন্দেহ নেই। বাজেটে পোশাক শিল্পে পণ্যের শুল্ক মুক্ত সুবিধা দিলেও অন্য অনেক ক্ষেত্রে সেটা দিতে পারেনি। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে বক্তারা বাজেট নিয়ে জনগণের প্রত্যাশা ও বাজেট বাস্তবায়নে নানা প্রস্তাবনা উপস্থাপন করেন। সেমিনারে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর আব্দুর রহিম বাজেট নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মামুনুর রশিদ, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, সাবেক উপ উপাচার্য অধ্যাপক ডক্টর ফরিদউদ্দিন খান। 6 মাসে 7 শতাধিক বেসামরিক নাগরিককে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী, এমন দাবি জাতিসংঘের। সংস্থাটি জানায়, গত বছরের আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সময়ের মধ্যে বেসামরিক নাগরিকদের উপর এমন নির্মমতা নেমে আসে। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে 224 জন নারী এবং 153 জন শিশু রয়েছে। মূলত সামরিক বিমান হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালায় সেনাবাহিনী। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সাগাইং অঞ্চলে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠী বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের নির্বিচার গ্রেফতার ও যৌন সহিংসতার অভিযোগ রয়েছে। আর এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।